আমন্ত্রণ আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে। আজ আমরা কথা বলবো দিনের উল্লেখযোগ্য বেশ কয়েকটি খবর নিয়ে। কটি খবর নিয়ে আলোচনা করতে পারবো সেটা নির্ভর করবে আমাদের অতিথিদের বক্তব্যের উপরে। আমরা চেষ্টা করব দিনের উল্লেখযোগ্য 4-5টি খবর নিয়ে কথা বলার জন্য। আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব AK ফায়াজুল হক রাজু। তিনি শেরে বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, তিনি পরিবেশ নিয়ে কাজ করেন এবং রাজনীতির সাথেও যুক্ত আছেন। আমাদের সাথে আছেন আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ, তিনিও রাজনীতির সাথে যুক্ত, তো মূলত তিনি একজন আইনজীবী। তারপর আমার ডান দিকে আছেন সাংবাদিক শাবান মাহমুদ, তিনি বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি চিফ রিপোর্টার। আপনি তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই সুন্দরবনের ঘটনা নিয়ে। গত প্রায় এক সপ্তাহ ধরে সুন্দরবনের ঘটনা, সেখানে ওয়েল ট্যাঙ্কার ডুবে গিয়ে তেল ভাসছে, পরিবেশ বিপর্যয় হচ্ছে, প্রাণীকুল, পশুকুল, মৎস্য, এই সব কিছুর যে ক্ষতি পড়ছে, সামগ্রিকভাবে পরিবেশের ক্ষতি করছে, সেটি নিয়ে অনেক কথা হচ্ছে। সরকারের ব্যাপারে তৎপর হয়েছে এবং শুরুর দিকে সরকারি তৎপরতা এবং সরকারি তৎপরতার গতি প্রকৃতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি এক কথায় যদি বলি, সুন্দরবনের এই দুর্ঘটনাটির ব্যাপারে গণমাধ্যম অনেক বেশি সোচ্চার ছিল বলে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই বিষয় নিয়ে যারা ভাবেন, কাজ করেন, উদ্বেগ জানান, তারা অনেক বেশি তৎপর হয়েছেন। গত 7 দিনের সব ধরনের ঘটনা এবং খবরে তার প্রমাণ আমরা পেয়েছি। জনাব ফায়াজুল হক, আপনার কাছ থেকে শুরু করতে চাই। গত এক সপ্তাহে বা ঘটনার পর থেকে সরকারিভাবে যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো কি যথেষ্ট ছিল, বা গণমাধ্যমের ভূমিকার কারণে সরকারের ভূমিকা আরও দ্রুততর হয়েছে? আপনি আমার এই বক্তব্যের সাথে একমত কিনা? ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ। আর এই যে আজকে এই মহান বিজয় দিবসের আমরা মহতী লগ্নে, জানেন যে কিছুক্ষণ পরে আমাদের মহান বিজয় দিবসের উদযাপন শুরু হবে। তো আসলে ডিসেম্বর মাস আসলেই আমাদের মনের ভিতরে এক ধরনের আনন্দ এবং ইয়ে কাজ করে। আমরা রাজনৈতিকভাবে যারা সবাই মনে করেন যে আমরা যারা অ্যাক্টিভ বা দেশবাসী সহ সবাই এক ধরনের একটা অন্য মেজাজে থাকে। তো প্রথমে লাখো শহীদ যাদের রক্তের বিনিময় এই আমাদের এই শ্যামল বাংলা, সবুজ বাংলা আমরা পেয়েছি, জাতির জনক বঙ্গবন্ধু তার নেতৃত্বে, তার বিধি আত্মার সহ তার পরিবারের সকলের যারা 75-এ নির্মমভাবে হত্যাকাণ্ডে আপনার প্রাণ হারিয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা রেখে আজকের দিন শুরু করছি এবং বক্তব্য শুরু করছি এভাবে যে, দেখেন এই ব্যাপারটা আসলে একটা দুর্ঘটনা, এটা স্বীকার করার কোনো উপায় নেই, অস্বীকার করার কোনো উপায় নেই। বাট আপনারা যে মিডিয়ারা যে সোচ্চার ছিলেন প্রথম থেকে, সেটা সবাই অবজার্ভ করেছে এবং সেই জন্য মিডিয়া সাধুবাদ পেতে পারে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। যে জিনিসটা এখন করণীয়, যে তর্ক বিতর্ক এবং সমালোচনার পথে না গিয়ে আমরা যদি আপনার আশু করণীয় কি সেইটা জাতীয় পর্যায়ে নির্ধারণ করে ফেলতে পারি। এবং এটার কিন্তু টাইম কিন্তু মোটামুটি বেরিয়ে যাচ্ছে, বিকজ যত সময় যাবে আপনার ড্যামেজিং ফ্যাক্টরগুলো তত বাড়বে। অ্যান্ড পরিবেশবিদ সহ যারা সংশ্লিষ্ট, বিশেষ করে জানেন যে আন্তর্জাতিকভাবে বিষয়টি সারা ফেলেছে। জাতিসংঘের সদর দফতর থেকে তারা তাদের কনসার্ন দেখিয়েছে এবং দে আর সাপোজ টু সেন্ড এ টিম হিয়ার। কারণ সুন্দরবন শুধু আমাদের না, এটা বিশ্বের সম্পদ, বিশ্বের নজর আছে, উদ্বেগ আছে। ন্যাচারালি ইভেন ইন্ডিয়া হ্যাজ শোন দেয়ার আপনার কনসার্ন, একটি অংশ আছে, দে হ্যাভ এক্সপ্রেসড দেয়ার কনসার্ন, হাইয়েস্ট কনসার্ন। তো ইনফ্যাক্ট আমরা এনডিটিভি সেদিন দেখছিলাম, সেখানেও দেখানো হচ্ছিল। তো এই ড্যামেজের আকারটা যদি এর ব্যাপ্তি যেন বড় জায়গায় না যেয়ে থাকে, যেটা আশঙ্কা করা হচ্ছে যে ড্যামেজটা এক ধরনের আপনার কলোজাল হতে পারে, মানে বড় ধরনের হতে পারে, সেই জায়গা থেকে আমরা যে এটাকে একটা বলতে পারেন যে এই মুহূর্তে মিটিগেট করা, এটাকে আপনার মানে মিনিমাইজ করা, সেই জায়গার জন্য আমার মনে হয় যে প্রশাসন, সমস্ত রাজনৈতিক শক্তি, এবং কারণ এটা আমাদের জাতীয় সম্পদ না, এটা আমাদের বিশ্ব সম্পদ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত ছিল প্রথম থেকে। আমার মনে হয় সেভাবে কি আমাদের কর্তৃপক্ষ দেখেছে? না, এখানে আমি এই জন্য কথার শুরুতেই বলেছিলাম যে তর্ক বিতর্কের বিষয়টাকে আমরা বেশি জোর দিতে চাই না। কারণ শুনেন, দুর্ঘটনায় সেই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এটার পিছনে যদি কোনো তদন্তে ইভেনচুয়ালি বের হয়ে আসে যে এখানে কোনো রকম গাফিলতি ছিল, অ্যাবসলিউটলি। তারপরে আপনারা, আমি দেখেন আরেকটা টকশোতে সেদিন বলেছিলাম যে এই যে ভেসেল ডুবেছে, যে অয়েল ট্যাঙ্কার, তার ফিটনেস পর্যাপ্ত ছিল কিনা। কারণ আমার মনে হয় যে এই যে পথটা, এখান দিয়ে আপনি জানেন যে বাংলাদেশে বর্তমান সরকারের সময় প্রাইভেট সেক্টর এবং সরকারি সেক্টর মিলে বেশ কিছু আপনার প্রায় 39 আপনার অয়েল বেসড আপনার বা ওয়েল ফুয়েল বেসড আপনার যে পাওয়ার প্ল্যান্টগুলো হয়েছে, সেসবের জন্য ব্যাপক হারে কিন্তু
অতীতের যে কোনো সময় থেকে আপনার এই ইয়েগুলা তেলগুলা প্রয়োজন হয়ে দেখা দিচ্ছে এবং বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দে আর দি সোল অথরিটি ফর ডিস্ট্রিবিউটিং দিজ আপনার অয়েল। তো এই জায়গায় আমার একটা পার্টিনেন্ট কোশ্চেন হচ্ছে যে এখানে বলা হয়েছিল যে 3.5 লক্ষ লিটার তেল, তো জাহাজের যেই আপনার আকার বা ধারণ ক্ষমতা, তাতে করে আমি আরেকটু টকশোতে বলেছিলাম যে আমি এই জায়গাটা একটু কনভিন্সিং মনে হয় নাই। এটা আমার ব্যক্তিগত অভিমত, বিকজ এক্সপার্টরা ইভেন্চুয়ালি বলতে পারবে যে এটা আসলে কি পরিমাণ, বাট ওই ট্যাঙ্কারটার ধারণ ক্ষমতা কত সেটা বাট দেন এগেইন ইট ইজ ডেফিনেটলি এ ন্যাশনাল ডিজাস্টার। এবং এই ধরনের শুনেন যাত্রাপথে অনেক কিছুই তো ঘটতে পারে। আমরা এখানে আজকে টকশোতে অনুষ্ঠান করছি, আমরা বাড়িতে যাওয়ার পথে যে কোনো একটা আল্লাহ না করুক, বাট এনিথিং ক্যান হ্যাপেন। কথা হচ্ছে যে গাফিলতির পর্যায়গুলো আমরা নিশ্চয়ই নোট ডাউন করে রাখবো, কার কার দোষ ছিল, কি কারণে ঘটলো, অনেক কিছুই আপনার বিবেচনায় আনতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম মিটিগেট করার জন্য এবং মিনিমাইজ করার জন্য যে আশু করণীয়, সেই দিকে আমাদের আপনার বিশেষ করে মিডিয়ার সহ সকলের সেই দিকে। না, আমার মূল প্রশ্নটি ছিল যে গত এক সপ্তাহে সরকারি তৎপরতা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয়ভাবে আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রী একটি বৈঠক করে সরাসরি নির্দেশ দিয়েছেন যাতে এই তেল সরানো কাজটি দ্রুততর করানো হয় এবং আপনার সেখানকার যেই অবৈধ চিংড়ি ঘের রয়েছে নৌ চলাচলের সুবিধার্থে সেগুলোকে দ্রুত উচ্ছেদ করার নির্দেশও তিনি দিয়েছেন। নাজমুল ভাই, আপনি সহ আমাদের আরও 2 বন্ধু আছে, তাদের সবার মানে বিশেষ জন্যই বলছি যে এইটায় আমাদের সবারই কিন্তু কিছুটা বলতে পারেন যে হলেও গাফিলতি দেখা যাচ্ছে এবং এটা মানে দৃশ্যমান। তা না হলে প্রধানমন্ত্রী, সেই জন্যই প্রধানমন্ত্রী কিন্তু আপনি দেখে থেকেছেন যে ইতিপূর্বেও বেশ কয়েকটি বড় ধরনের যখন এই ধরনের ন্যাশনাল কিছু হয়েছে বড় ধরনের, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে আপনার কাণ্ডারির ভূমিকায় আপনি চলে আসেন এবং উনি যেহেতু এটা বুঝতে পেরেছেন তার নিচে বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ব্যর্থতার কারণে কি তাকে যুক্ত হতে হয় সেখানে? এটা কি এটা কেস টু কেস নাকি গুরুত্ব বাড়ানোর জন্য? কেস টু কেস এটা ডিপেন্ড করে, হ্যাঁ, বিকজ এক একটা দুর্ঘটনা এক এক মাত্রা নিয়ে আসে। লঞ্চ ডুবে গেলে আপনার যখন শত শত মানুষ মারা যায় তখন আরেক ধরনের একটা মাত্রা যোগ করে। এটা যেটা বলেছি এখনও সেটাই বলতে চাচ্ছি যে নিঃসন্দেহে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজে এখানে দেখা যাচ্ছে যে আপনার এটা দেখভালো বা তদারকির বিষয়গুলো দেখছেন, এটা আমার মনে হয় সমস্ত কিছু যে অফকোর্স, এবং আমার মনে হয় যে গুরুত্ব না শুধু এখানে তারা হাইয়েস্ট আপনার কনসার্ন অ্যান্ড আপনার হাইয়েস্ট আপনার বলতে পারেন যে লেভেলের যে তাদের যে এখানে করণীয় সেই জিনিসগুলো তারা কিন্তু এটা। পারভেজ ভাই, আমি এই বিষয়েরই আরেকটা দিক সম্পর্কে আপনাকে জানতে চাইবো। ওই তেলের ট্যাঙ্কারটি ডুবে যাওয়ার পরে কত দ্রুত সেই তেলগুলো সরানো যাবে বা এটাকে বেশি দূর ছড়তে দেয়া না যাবে সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে। একটি বিতর্ক নিয়ে দুটো মন্ত্রণালয়ের মধ্যে একরকমের বিরোধী আমরা দেখলাম গণমাধ্যমে, 2 মন্ত্রী 2 রকম বলেছেন। পরিবেশ এবং নৌ মন্ত্রণালয় বলছে যে সুন্দরবনের ভেতর দিয়ে যে নদী গেছে সেখান দিয়ে নৌ চলাচল করা ঠিক হবে না, পরিবেশের স্বার্থে, বনের স্বার্থে, প্রাণীর স্বার্থে ইত্যাদি ইত্যাদি। এটা পরিবেশ মন্ত্রণালয় বলছে, কিন্তু নৌ মন্ত্রণালয় বলছে যে আমাদের যেই মংলা বন্দর সেটাকে সচল রাখতে হলে সেখান দিয়ে নৌ চলাচল করতে হবে। আপাতত বন্ধ রাখা যাবে কিন্তু স্থায়ীভাবে বন্ধ রাখা যাবে না। দুটো মন্ত্রণালয়ের 2 রকমের বক্তব্য। তবে আজকে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে এই বিষয়ে কোনো কিছু পাইনি। ধন্যবাদ। কিছুক্ষণ পরেই 16ই ডিসেম্বর বাংলাদেশ নামক যে দেশটি 1971 সালে বিজয়ের মানচিত্র নিয়ে সারা বিশ্বে আবির্ভূত হয়েছিল, সেই লাখো শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম। বিশেষ করে এই যুদ্ধটাকে 9 মাস যারা অত্যন্ত সাহসিকতার সহিত এই পুরো বাংলাদেশের মানচিত্রটিকে লাল সবুজে লেখে আমাদেরকে দিয়েছে, সেই সেক্টর কমান্ডার যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা থাকলো। প্রশ্নটি হচ্ছে কি, আপনি লাস্ট প্রশ্নটা যখন করেছেন আমাকে, তাতেই কিন্তু আপনি উত্তরটি দিয়ে দিয়েছেন অ্যাক্সেস রাজুল ভাই। এটাই হচ্ছে বাংলাদেশ। আমরা আজকে এমন একটি সুন্দরবন নিয়ে কথা বলছি যে সুন্দরবনকে আমরা কিছুদিন পূর্বেও সারা বাংলাদেশ মিলে ক্যাম্পেইন করেছিলাম সুন্দরবনকে টপে আনার জন্য। আজকে রাষ্ট্র নিজেই সে সুন্দরবনকে হন্তারকের ভূমিকা অবতীর্ণ। আপনি প্রশ্ন করতে পারেন যে রাষ্ট্র তো কখনো বলেনি এখানে তেল ফেলে দিতে নদী, এটা তো দুর্ঘটনা। এই দুর্ঘটনা বলে যে কোনো কিছুকে আপনি অ্যাভয়েড করতে পারবেন, কিন্তু লাস্ট আপনি যে শব্দটি প্রশ্নটি করেছেন যে পরিবেশ ও বন মন্ত্রণালয় বলছেন এক ধরনের কথা, নৌ পরিবহন মন্ত্রণালয় বলছেন এক ধরনের ভাষ্য, আর রাজু ভাই যে প্রশ্নটি বারবার বলেছেন যে এখানে সরকার থেকে বলা হয়েছে হাইয়েস্ট কনসার্ন দেখানো হয়েছে, ন্যাশনাল ডিজাস্টার হিসেবে দেখা উচিত,
সেই যিনি হায়েস্ট অথরিটি তিনি 7 দিন পরে 5 দিন পরে বুঝতে পারলেন যে এটা ন্যাশনাল ডিজাস্টার। তো এত বড় সমন্বয়হীনতা নিয়ে যখন আমি কথা বলবো তখন কিন্তু আমার সামনে যেই দৃশ্যটি ভেসে ওঠে সেটা হচ্ছে কি, এই সুন্দরবন আজকে বাংলাদেশ সমর্থক হয়ে দাঁড়িয়েছে। দুটো শব্দ আপনি হয়তো আলাদা করে দেখতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে, আমার দৃষ্টিভঙ্গি থেকে, বাট আজকে সুন্দরবন যেই ক্রাইসিসে পড়েছে বাংলাদেশকে আপনি সেভাবে দেখতে পারবেন। কীভাবে দেখতে পারবেন? আপনি আসেন পরিবেশ মন্ত্রণালয়, আমরা দেখেছি পরিবেশ মন্ত্রণালয় রিয়্যাক্ট করার আগেই নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে যাই হয়েছে যতটুকু হয়েছে যেভাবেই হয়েছে সুন্দরবনে খুব বেশি ক্ষতি হয়নি। এই যে দায়িত্বশীলতা চরম পরাকাষ্ঠাতা প্রদর্শন করে নৌমন্ত্রী আরেকটি বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। নৌমন্ত্রী বলেছেন যে এই তেল খুব বেশি ক্ষতি করবে না, সেটাই নিয়ে সবার উদ্বেগ। মানে যেখানে আমরা দেখলাম সুন্দরবনে এই ঘটনা ঘটার পরে এখনো ইয়েট টু অ্যাসেস কোনো এক্সপার্ট ওপিনিয়ন, এখনো রাজু ভাই যেটা বললো এখনো পুরো জিনিসটা সার্ভে রিপোর্টটা আসেনি যে কী ধরনের এফেক্টেড হয়েছে। তার আগে কিন্তু নৌমন্ত্রী দায়িত্ব নিয়ে বলে দিয়েছেন তেমন কোনো ক্ষতির কারণ নয়, এবং আমরা সেই ক্ষতির কারণ নয় বলে তারা কি করলো, সনাতনী পন্থায় পরিবেশ মন্ত্রণালয় চেষ্টা করলো 100 থেকে 150 নৌকা আমরা দেখলাম তারা ভাড়া করলো, এবং 100-5 শ্রমিককে ভাড়া করে হাত দিয়ে তাদেরকে ফার্নেস অয়েলগুলি উঠে ফেলার জন্য তারা চেষ্টা করতে লাগলো, এবং সেই ছবিও আপনারা দেখিয়েছেন গণমাধ্যমে, এবং অনেক তেল এতে সংগ্রহ হয়ে গিয়েছে। কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে দু ধরনের কথা। রাজু ভাই বলে দিয়েছেন যে এটা বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন হচ্ছে এটা কনসার্ন অথরিটি যে এই তেলটা বহন করার জন্য অনুমতি বা প্রজ্ঞাপন দেন। এখন কথা হচ্ছে একটি জাহাজ, যেটা আমরা শুনতে পাচ্ছি, আই এম নট শিওর, বাট আমি যতটুকু শুনেছি মিডিয়া থেকে, যেটা বালু পরিবহনের কাজে এই ট্যাঙ্ক মানে এই জাহাজটি ভ্যাসেলটি ব্যবহার করা হতো। তোরা মাঝে মাঝে এই কুইক রেন্টালের পারপাজে হোক, বিভিন্ন ইসের কারণে হোক, তারা সুন্দরবন দিয়ে এইগুলি মানে কি বলবো এই অয়েল ট্যাঙ্কারগুলি বহন করতো। এখন এই ব্যাপারে আমার পার্সোনালি কোনো এক্সপার্টিস নেই, আমি এটা বলতে পারবো না, বাট আমি যতটুকু বুঝি যে সুন্দরবন নিয়ে যেটা হয়েছে এটা হচ্ছে সবচাইতে ঘৃণিত লজ্জিত কাজ, যে বাংলাদেশের আজকে এতদিন পরেও একটা ডিজাস্টার হওয়ার পরে আমরা সেটা কীভাবে মোকাবেলা করলাম তাতে কিন্তু বোঝা যায় যে আমাদের প্রস্তুতিটা কেমন। মানে আমরা কিন্তু কখনো ভাবিও নাই যে সুন্দরবনে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, এবং তার জন্য মানব বিপর্যয় শুধু না পরিবেশের একটা ব্যাপক বিপর্যয় আসতে পারে। এবং আনফর্চুনেটলি গভর্নমেন্ট থেকে যেভাবে নির্লিপ্ততা দেখানো হয়েছে, অ্যাট ফার্স্ট গভর্নমেন্ট এটা কোনো রিয়াকশনই দেখাননি। দ্বিতীয়ত যখন মিডিয়া থেকে এটা সম্পূর্ণরূপে এটাকে যখন তারা এটাকে ফোকাস করলো যে না সুন্দরবন বাংলাদেশ একটা সমর্থক জিনিস, আজকে সুন্দরবনের ডিস্ট্রয় বা এটা ডিজাস্টার মানে বাংলাদেশের ডিজাস্টার, এবং এটা লং এফেক্টটা অনেক বেশি রকম হবে, তখনই আমরা দেখলাম সরকারি বিভিন্ন মন্ত্রণালয় থেকে কথা বলা হলো। কিন্তু আনফর্চুনেটলি পরিবেশ মন্ত্রণালয় থেকে যে কথাটি বলা হয়েছে যে এই সুন্দরবনের এক্সক্লুসিভ অথরিটি হচ্ছে পরিবেশ এবং বন মন্ত্রণালয়। তারা বলেছে আমাদের জুডিশিয়াল যেটা আছে এই নৌপথগুলি সচল যদি রাখা হয় তাহলে টুডে টুমোরো এই ধরনের দুর্ঘটনা কিন্তু আরও ঘটার স্কোপ কিন্তু তাই বলেছে। এবং প্রশ্নটি হচ্ছে আমার কাছে, তাহলে আপনাকে বলি আমি আপনাকে, আজকে যদি এই দুর্ঘটনাটি না ঘটতো তাহলে আমরা যারা এখানে 4 জন বসে কথা বলছি এই তেল পরিবহন কি কখনো বন্ধ ছিল? নাম্বার 1 আনসার ইজ নো। এইটা চলছেই না। আমরা গণমাধ্যম সভাতে জেনেছি যে এর আগে কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল এখান দিয়ে কোনো নৌ চলাচল না করার জন্য। তাহলে প্রধানমন্ত্রী যদি এই ধরনের নির্দেশ দিয়ে থাকেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার জন্য যারা লঞ্চ যেই ভেসেলকে এখানে অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কোনো অ্যাকশন নেননি। সুতরাং এখানে দু ধরনের তদন্ত চলছে। এখন প্রশ্ন হচ্ছে এটাও যদি আপনি বলেন যে এখন এটা তদন্তের প্রশ্ন আসবে, নাম্বার 1 হচ্ছে প্রধানমন্ত্রী এখানে স্ট্রংলি রিকমেন্ড করেছেন যে এখানে এটা হবে না, আর আপনি বলেছেন আদেশ। যদি দুটো জিনিস যদি রিকমেন্ড হয়ে থাকে আমার কথা অনুযায়ী তাহলে বুঝতে হবে যে এটা এখনও ইয়েট টু ডিসাইড যে কী হবে। কিন্তু যদি আদেশ দিয়ে থাকেন ইটস সাপোজ টু ম্যান্ডেটরি, সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে রাষ্ট্রের 2 মন্ত্রণালয় এখানে জাহাজ চলবে কি চলবে না চিরচালাচালি করছে, আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন, এবং এমন না যে এই দুর্ঘটনা ঘটার পরে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে যেটা মনে হয় হয়তো সাময়িক হয়তো যাত্রা বিরতি হচ্ছে বা অন্য পথ দিয়ে যাচ্ছে, বাট আপনি দেখবেন যে যখনই আপনারা বা আমরা আল্লাহর রহমতে এই ব্যাপারে কথা বন্ধ করে দিব, দুদিন পরে অ্যাজ ইউজুয়াল যা চলছে তাই চলবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে একটি ব্যাপার শুধু, সেটা হচ্ছে যে হাউ লং, আমরা কতদিন সুন্দরবনকে এইভাবে ধর্ষিত করে যাব? যে সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে রাখেছে, যে কোনো এই ঝড় ঝঞ্ঝা সুন্দরবন আমাদেরকে বুক দিয়ে আগলে রাখে, আজকে সেই সুন্দরবনকে হত্যাকারীর ভূমিকায় আমরা অবতীর্ণ হয়েছি পুরো রাষ্ট্রযন্ত্র যেখানে। না, সবাই যখন সচেতন হবে নিশ্চয়ই সেটা ঘটবে না। শাবান মাহমুদ, আপনার কাছ থেকে আমি এই বিষয়টাই শুনবো, সাথে বাড়তি যুক্ত করে দেবো যে দুটো ব্যাপারে বাকি 2 জন অতিথি একমত হয়েছেন যে এই সুন্দরবনের দুর্ঘটনার ব্যাপারে গণমাধ্যমের ভূমিকা প্রশংসা করেছেন, এবং তার ফলে কর্তৃপক্ষ স্থানীয় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অনেক বেশি তৎপর বা সচেতন হয়েছেন।
গণমাধ্যমের এই ভূমিকার সাথে সরকারের ভূমিকা মিলিয়ে যদি একটু পর্যালোচনা করতেন আজকে পর্যন্ত। আজ পর্যন্ত গণমাধ্যমের ভূমিকাটি ছিল একেবারেই মানে সর্বজন প্রশংসিত একটি ভূমিকা। এর আগেও অনেক ন্যাশনাল ডিজাস্টার আমরা দেখেছি, সেখানেও গণমাধ্যম কিন্তু সত্যিকার অর্থে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছে। আমাদের দেশের গণমাধ্যম নিয়ে অনেক বিতর্ক আছে রাজনৈতিক মহলে। যখন গণমাধ্যম সত্যিকারের সংবাদ পরিবেশন করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, অবজেক্টিভ নিউজ পরিবেশন করে, তখন সেই খবরটি বা সংবাদটি কোনো কোনো রাজনৈতিক মহলের বিপক্ষে গেলে তখন তারা এই গণমাধ্যমকে বিতর্কিত করার চেষ্টা করে। আর যাদের পক্ষে যায় তারাও এই গণমাধ্যমের পক্ষে একটি স্বচ্ছ অবস্থান নেওয়ার মানসিকতা না দেখিয়ে তারা নির্লিপ্ত থাকে। অর্থাৎ গণমাধ্যমের কর্মীদের সবসময় একটি স্রোতের বিপরীতে কাজ করার একটি প্রবণতা, বিশেষ করে আমাদের মতো এরকম একটি দেশে আমরা শুরু থেকেই আসছি। সেই স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালেও কিন্তু গণমাধ্যমকে কিন্তু প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হয়েছে। সেটি আপনি প্রিন্ট মিডিয়া বলেন, বা তখন তো ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটেনি, তখন অবশ্য রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেখানেও গণমাধ্যম কর্মীরা কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে স্রোতের বিপরীতে সংগ্রাম করে তারা তাদের সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। তা এই ঘটনার পরে বাংলাদেশের গণমাধ্যমগুলো ভূয়সী প্রশংসার জায়গায় না গেলেও তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানগতভাবে তাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছে এবং সামর্থ্য অনুযায়ী তারা দায়িত্ব পালন করেছে। আমরা যদি এই সুন্দরবনের বিপর্যয়ের খবরটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটু বিশ্লেষণ করি, আল জাজিরা টেলিভিশনে কিন্তু অত্যন্ত দুর্দান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে, প্রচারিত হয়েছে, আপনি হয়তো ফলো করেছেন। তারপরে ভারতের একাধিক টেলিভিশনে কিন্তু তারা চেষ্টা করেছে এবং সুন্দরবনের ব্যাপারে ভারতের একটি আলাদা আগ্রহ আছে। এবং আমাদের গণমাধ্যম কর্মীদের যে খবর তারা তুলে আনার চেষ্টা করেছিল, যে সতর্ক সংকেত দেওয়ার চেষ্টা করেছে, যে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তারা করেছিল, সেই অনুযায়ী সরকার প্রধান শুরুতে সেই ভূমিকায় অবতীর্ণ না হলেও আজকে ক্যাবিনেট মিটিংয়ের ভেতরে তিনি এ বিষয়ে অত্যন্ত মানে গুরুত্ব সহকারে এই বিষয়টি তিনি আলোচনা করেছেন বলে আমরা জেনেছি। এবং ক্যাবিনেট মিটিং শেষে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক, যশোর জেলা প্রশাসক, স্থানীয় বিভাগীয় কমিশনার এবং কনসার্নড অথরিটিকে তিনি নির্দেশ দিয়েছেন এবং এই প্রাকৃতিক বিপর্যয় এড়াতে যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমার বক্তব্য হলো যে গত এক সপ্তাহ ধরে মাননীয় প্রধানমন্ত্রীর হয়তো অনেক নির্দেশনার খবর আমরা অফিসিয়ালি না দিলে জানার সুযোগ থাকে না। তিনি হয়তো বিহাইন্ড দ্য সিন তিনি তার দিক নির্দেশনাগুলো দিয়েছেন, তিনি কথা বলেছেন, সেটি মিডিয়াতে হয়তো আসছে অথবা আসেনি। আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী তার সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন এবং তিনি এই বিপর্যয় রোধ করার তার সরকারের দুটি মন্ত্রণালয়ের যে পরস্পর বিরোধী বক্তব্য, সেই বিষয়ে আমার মনে হচ্ছে যে দুটি মন্ত্রণালয় দায়িত্বহীন আচরণ করছে। এই মুহূর্তে পরস্পর বিরোধী বক্তব্য না, এই মুহূর্তে সমন্বিতভাবে প্রকাশ্যে আসা উচিত ছিল না, আপনি সেটা বলতে যাচ্ছেন? প্রকাশ্যে কেন, অপ্রকাশিত না, নিজেদের মধ্যে তারা এখন সমন্বয়ের মাধ্যমে এই বিপর্যয় কিভাবে মোকাবেলা করা যায় সেই ব্যাপারে তাদের উদ্যোগী ভূমিকা পালন করা উচিত ছিল। আর যিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন শাহজাহান খান সাহেব, তাকে আমরা এর পূর্বেও দেখেছি যে যখন একটি লঞ্চ দুর্ঘটনা হয় তিনি আমাদের বাংলাদেশের এই আমরা পার্শ্ববর্তী ভারতে যেরকম কোনো মন্ত্রণালয়ের রিলেটেড কোনো দুর্যোগ, কোনো দুর্ঘটনা বা তাদের ব্যর্থতা, ওই কনসার্ন মিনিস্ট্রি যত সহজে নিজের উপরে দায় নেন এবং তিনি পদত্যাগ করার পর্যন্ত তিনি সাহসিকতা দেখান বা স্বচ্ছতার জায়গা থেকে করেন, অথবা সমগ্র ব্যর্থতার বিষয়টি তিনি যেভাবে গ্রহণ করেন, অন্যান্য উন্নত রাষ্ট্রেও আমরা এটি দেখেছি। কিন্তু বাংলাদেশে বাংলাদেশ ওই সংস্কৃতিতে তো পৌঁছিনি, বরং উল্টো তারা কিছু কিছু এই বিপজ্জনক পরিস্থিতিতে যখন পুরো জাতি তাদের দিকে তাকিয়ে থাকে, তাদের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে, তখন তারা এমন কিছু উদ্ভট বাক্য মানে উচ্চারণ করেন, এমন কিছু কথা বলেন যে ওই সরকার প্রধানকেই তাদের বক্তব্য দিয়ে তাদের সরকারকেই তারা মানে প্রশ্নবিদ্ধ করে। যেমন আমরা লক্ষ্য করি যেটুকু কাজই তারা করেন হয়তো ওই সব মন্তব্যের কারণে সেই কাজগুলো তখন প্রশ্নবিদ্ধ হয়, ধামাচাপা হয় এবং সেগুলো নতুন করে বিতর্কের জন্ম। যেমন আমি 3টি উদাহরণ দিতে চাই যে যখন আমি ছোট করে দিচ্ছি, সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল ফারুক খান সাহেব যখন তেলের দাম বাড়লো, চালের দাম বাড়লো বা কোনো একটা নিত্য প্রয়োজনীয় আমাদের খাদ্যদ্রব্যের দাম বাড়লো, তখন তিনি এটার সলিউশন না দিয়ে এটিকে কিভাবে ফেস করবেন সেটি না বলে তিনি একটি পরামর্শ দিলেন যে আপনাদের কম খেতে হবে, কম খান। ইট ওয়াজ নট প্রপার সাজেশন ফর আস।
এরপরে যখন আমরা দেখলাম যে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে 4,000 কোটি টাকা লুটপাট করে নিচ্ছে, এই অর্থমন্ত্রী বললো এটা কোনো টাকাই না। অর্থমন্ত্রী সেখানে সলিউশন দিবেন, সেখানে তাদেরকে কঠোর নির্দেশনার ভেতর দিয়ে ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, পুনরাবৃত্তি না ঘটে, তিনি একটি দিক নির্দেশনা দিবেন। তিনি বরং আত্মপক্ষ সমর্থন নিয়ে নিলেন, বললেন তিনি যে বললেন এটা যে তেমন কোনো এটি টাকাই তেমন না। কোনো টাকাই আর নয়। তৃতীয় উদাহরণ তো আবার বলেই তৃতীয় ফেললেন। উদাহরণ শাহজাহান খান সাহেব এখন যে কথাগুলো বলছেন, একটি লঞ্চ দুর্ঘটনার পরে তার বক্তব্য যেটি শুনি, একটি গাড়ি দুর্ঘটনার পরে তিনি না, চালককে যেভাবে আপনার, সার্টিফিকেট দেন, তারেক মাসুদ এবং মিশুক মনিরের তারেক মাসুদ দুর্ঘটনার মিশুক পরে মনিরের একটি পরে করেছিলেন। এবং প্রতিটি দুর্ঘটনার পরে, এই নৌযান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনার পরে, যানবাহন দুর্ঘটনার পরে ওনার বক্তব্যগুলো খুবই হাস্যকর। এবং আমার মনে হচ্ছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে খুব সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখতে পারেন, কারণ উন্নত রাষ্ট্রে কিন্তু ক্যাবিনেট রিশাফল নতুন কিছু নয়। যখন কোনো মন্ত্রী তার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন নিশ্চয়ই কিন্তু সেই তাকে মূল্যায়ন করে রদবদল সরকার করার প্রধান। একটি প্রভিশন কিন্তু সারা বিশ্বেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু একটি লক্ষ্য নিয়ে, ভিশন নিয়ে আগাচ্ছেন, আমার মনে হয় এই মন্ত্রী গত কয়েক বছরে তার মন্ত্রণালয়ে যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, এবং সেই উনি মূল্যায়ন- যেভাবে জি। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আমাদের পুরো জনগোষ্ঠীকে একটি শঙ্কার মধ্যে ফেলে দিয়েছেন, আমার পরামর্শ থাকবে আজকের এই সময় মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি ভেবে দেখতে পারেন। নৌ পরিবহন মন্ত্রী মন্ত্রণালয়ের পদটি তিনি অচিরেই এখানে একটি পরিবর্তন আনতে পারেন। বিরতির সময় হয়ে গেছে, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন লেট এডিশন আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। বিরতির মধ্যেই আমরা একটি দিন পার করে আরেকটি দিনে ঢুকে গেছি। আজ মহান বিজয় দিবস। ৭১-এর এই দিনে ৯ মাসের সশস্ত্র যুদ্ধের পর বাংলাদেশ তার বিজয় নিশ্চিত করেছিল। মুক্তিযুদ্ধের সেই মহান বিজয়ে প্রথম প্রহরে এসে উপনীত হয়েছি আমরা। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা নানানভাবে তাদের স্বজন হারিয়েছেন এবং অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছেন, তাদের সবার আত্মার প্রতি রইল আমাদের এসিটিভির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা। রাজু ভাই, আমরা এখন অন্য একটি বিষয়ে যেতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কদিন আগে ছাত্রলীগের দু গ্রুপের কোন্দলে একজন মারা গেছিল। আর 30 সেকেন্ড বা 1 মিনিট সময় নেব। শাবান ভাই যে কথাটা বলেছিলেন এবং পারভেজ ভাই বলেছেন, আসলে এখানে একটা কথা আসছে যে মন্ত্রীদের দায়িত্বহীনতা অথবা তাদের আপনার যে এফিসিয়েন্সি, এসব নিয়ে কথা আসছে। দেখেন, একটা ডেমোক্রেসিতে এবং একটা এ ধরনের একটা সংসদীয় আপনার সরকার ব্যবস্থায় আপনার যে মন্ত্রিসভা থাকে, তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যিনি হন তার প্রতি তারা দায়বদ্ধ থাকেন, তারা অ্যান্সারেবল, বিকজ হি অর শি ইজ দি বস অফ দি ক্যাবিনেট। তো এইখানে প্রধানমন্ত্রীর যে অবতীর্ণ হওয়া এই ঘটনার আপনার দায়িত্বকে মোটামুটি নিজে কন্ট্রোলে আনার এবং ডাইরেকশন দেওয়ার, যেটা আমরা এখন জানতে পেরেছি আজকের এই ক্যাবিনেট মিটিংয়ের পরে, এটা নিঃসন্দেহে আপনার প্রশংসা দাবি রাখে। কারণ অতীতের মতো বারবার মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক সময় দেখা যাচ্ছে যে জাতীয় এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইন্টারফেয়ার করেন এবং উনি অনেকটা বলতে পারেন যে এক ধরনের ড্রাইভিং সিটে, যদি আমি বলি এভাবে বলি, সেখানে উনি বসে পড়েন। এটা তার ব্যক্তিগত আপনার যে দায়িত্ববোধ সর্বোচ্চ পর্যায়ে, সেখানে থেকেই উনি কাজটি করেন, শাবান ভাই। বাট পদত্যাগের যে বিষয়গুলি এসছে বা পরিবর্তন বা রিশাফেল, এটা হতেই পারে এই ধরনের ডেমোক্রেসিতে। কারণ কি, প্রতিটি যে মন্ত্রী আপনার চুলচেরা একদম আপনার ডাইনামিক হবে, অথবা আপনার রেজাল্ট ওরিয়েন্টেড হবে, অথবা আপনার সেই মূল্যায়ন তো সরকার প্রধান বা মন্ত্রিসভার প্রধান হিসেবে আমাদের একটা রাজনীতিতে বা আমাদের মানে আমরা যদি আমাদের ব্যাক দেখি, আমাদের মানে যে আমাদের মানে জাস্ট আমাদের পাস্ট হিস্ট্রি দেখি, আমাদের কিন্তু আসলে এই কালচারটাই নাই আমাদের ডেমোক্রেসিতে। এটা অপ্রিয় হলেও সত্য যে দায়িত্ব নিয়ে মনে করেন যে নিজ থেকে সরে পড়া, অথবা যদিও আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে নিজ থেকে সরে পড়ার হয়তো উদাহরণ আমাদের কম, কিন্তু মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার উদাহরণ কিন্তু আছে। আমি মনে করে দিতে চাচ্ছি সবাইকে যে ভারতের দেখেন সেই সময়ের কথা, লাল বাহাদুর শাস্ত্রী, ওনার নাম আমরা সবাই জানি, উনি একসময় ভারতের মাননীয় রাষ্ট্রপতির পদও পেয়েছিলেন। উনি কিন্তু সামান্য একটি ট্রেন দুর্ঘটনায় উনি অনেকটা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সে সময় কিন্তু এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারপরে আপনার সাম্প্রতিক সময় আমরা কি দেখলাম, কোরিয়াতে ফেরি ডুবে গেল, যেখানে
সেইখানে আপনার সেখানকার মন্ত্রী কোরিয়ান মিনিস্টার উনি কিন্তু পদত্যাগ করলেন। সো দিজ আর অল আই মিন আমরা সেই গণতন্ত্রে সেই গণতন্ত্রের পথে নিশ্চয়ই আমরা হাঁটবো, আমরা আশাবাদী হতেই পারি, এবং আমরা এইসব যে ডিসকাশনে আসছে এসব কিন্তু তারই পথ। এবং আমরা কিন্তু আমার মনে হয় যে, তবে এই মুহূর্তে আমার মনে হয় যে ভেরি ইম্পর্টেন্ট ইজ টু মিটিগেট অ্যান্ড স্যালভেজ দ্য সিচুয়েশন, বিকজ সিচুয়েশনকে মানে আপনার প্রপারভাবে এই মুহূর্তে হ্যান্ডেল করা এবং সেটাকে আপনার কমায় নিয়ে আসা আর কি, আপনার এই যে পুরা যে ব্যাপকতা, এটার যে ধ্বংস যা কিছু হতে পারে, হ্যাঁ সেগুলো আমরা দেখবো পরে, এবং প্যানিক যেন সৃষ্টি না হয়। জি পারভেজ ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে কয়েকদিন আগে ছাত্রলীগের 2 গ্রুপের কোন দল একজন মারা গেছিল, তাপস ওটা বৈদ্য নিয়ে নামে একজন জি, ছাত্রলীগ তাপস কর্মী। সরকার নামে সেই নিহত হওয়ার ঘটনায় আজকে ছাত্রলীগের একটি অংশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তালা লাগিয়ে দিয়েছিল, প্রশাসনিক ভবন তারা ঘেরাও করে রেখেছিল, উপাচার্যকে জিম্মি করে রেখেছিল 5 ঘন্টা। এরপর উপাচার্যের সাথে বৈঠক করে 48 ঘন্টার মধ্যে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ার পরে তারা সেই অবরোধ সরিয়ে নিয়েছে। তো ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তার আগে রংপুরে আরও বিভিন্ন জায়গায় আমরা মাঝে মধ্যে এরকম দেখি, সিলেটে হয়েছে। তো এই ছাত্রলীগের ব্যাপারে নিশ্চয়ই সরকার বা সরকারি দল খুব বেশি উপকৃত হচ্ছে না, তারপর আমরা সেরকম ব্যবস্থা নিতে। আমি যেহেতু একটি দলের সঙ্গে সম্পৃক্ত, তাহলে আমি যদি ছাত্রলীগ নিয়ে মন্তব্য করি তাহলে হয়তো একটু অতিসাহ্য হয়ে যায় কিনা। তারপর আমি বলছি, ছাত্রলীগ এখন বর্তমান বিশেষ করে আওয়ামী লীগের জন্য একটা ফ্রাঙ্কেস্টাইনের মতো অবস্থায় উপনীত হয়েছে, যেটা খুবই আনফর্চুনেট। কারণ এই বিজয়ের মাসে ছাত্রলীগ তার হত্যার মানে রাজনীতিটা বহাল রেখেছে। আমরা দেখেন একটা জিনিস কথা বলি, আজকে যদি এই ঘটনাটি যদি ছাত্রলীগ না ঘটিয়ে যদি বিরোধী কোনো পক্ষ বা জঙ্গি বা অন্য কেউ ঘটাতো, তাহলে কি হতো? আমরা কিন্তু সেটা নিয়েও কথা বলতাম। তাহলে ছাত্রলীগ নিয়ে অপরাধ যারাই করছে, কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের ব্যাপারটা কোন জায়গায়, এটা যদি এমন হতো যে আজকে বিপরীত 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এক পক্ষের একজন মারা গিয়েছে, তা কিন্তু না। তারা আজকে বিপরীত পক্ষকে সম্পূর্ণ দমন করে আত্মহননে লিপ্ত হয়েছে। এই যে আত্মহননের খেলাটা, এটা কিন্তু এখন ছাত্রলীগ এই খেলাতে চ্যাম্পিয়ন নিয়ে নিয়েছে। আমাদের শাবান ভাই ওনারা কিন্তু ছাত্র রাজনীতি করে আজকে যে ছাত্র রাজনীতি সোনালী অতীত, ওনাদের সময় কিন্তু এই ঘটনাগুলি ছিল না। কিন্তু গত 7 বছর আমরা যা দেখলাম, বিশেষ করে ছাত্রলীগের আন্দোলনের নাম, তাদের নিজেদের যে পরিচর্যা, ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস, এই বিভিন্ন নামে আমরা দেখেছি। এবং এটা যদি সেই ক্লিন ক্যাম্পাসের একটা অন্যতম অংশ হয় যে ঠিক আছে প্রতিপক্ষের নিজস্ব দলের প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে হত্যা করে ক্লিন ক্যাম্পাস করব, তাহলে আমার কিছু বলার নেই। বাট যেটা একজন নাগরিক হিসাবে আমি খুব শঙ্কিত বোধ করি, কারণ এই ছাত্রলীগের এই ভিকটিম ইউ কুড বি মাইসেলফ অ্যাজ ইউজুয়াল, রাজু ভাই হতে পারে, শাবান ভাইও হতে পারে, কিন্তু থামাবেটা কে? রাষ্ট্র ছাত্রলীগের দায়িত্ব প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন যে উনি নাকি এই দলের দায়িত্ব নেবেন না, এরকম থামানো হয়েছে, কার্যক্রম থামানো হয়েছে, কমিটি বিলুপ্ত করেছে। বাট ছাত্রলীগ তার স্বমহিমাই সবসময় আছে, এবং সেটা হত্যার মিছিলে তারা এখন পর্যন্ত গত 7 বছরে আমি মনে করি অনেক অন্যান্য সংগঠনের চেয়েও এতভাবে চ্যাম্পিয়ন হয়ে আছে যে তাদের নাগাল পাওয়াটা অনেকের জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং আগামীতে এই রেকর্ডকেও ভাঙতে পারবে কিনা আমরা প্রথম আলোর একটা রিপোর্টের কথা বলতে পারি। সেখানে আমরা দেখেছি ছাত্রলীগ গত 7 বছরে শুধু নিজেরাই 173 জন কর্মীকে হত্যা করেছে, শুধু নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দলের কারণে। এখন ফিগারটা যদি আপনি ভাবেন যে এই 172 জন কর্মী শুধু ছাত্রলীগ করার অপরাধে ছাত্রলীগের নেতা কর্মী কর্তৃক হত্যা হয়েছে, তাহলে আপনি চিত্রটা ভাবতে পারছেন কীরকম ভয়াবহ এক চিত্র তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। এবং এটা ছাত্রলীগের নিজস্ব ফসল। এখন এই ফসলকে কেউ বলবেন বঙ্গবন্ধুর স্বপ্ন বললে হয়তো টিটকারি শোনাবে, খারাপ শোনাবে, প্রধানমন্ত্রী বলবেন যে এরকম আমি চাইনি, কিন্তু কথা হচ্ছে কেউ কিন্তু পারছে না, কেউ কিন্তু ছাত্রলীগকে থামাতে পারেনি, কারণ প্রধানমন্ত্রীর কোনো নির্দেশও ছাত্রলীগ আজ পর্যন্ত হত্যার ক্ষেত্রে বন্ধ করতে পারেনি। জি, শাবান মাহমুদ, আপনি এক সময় এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন ছাত্র অবস্থায়, যেসব ঘটনা আমরা দেখছি বা পারভেজ যেটা বললেন, কেন সেটা থামছে না? এটি আমার যেটি মনে হয় যে গত 6 বছর টানা এই ছাত্রলীগের যে মূল অর্গানাইজেশন আওয়ামী লীগ, তারা তো ক্ষমতায় থাকার কারণে গত 6 বছরে ক্ষমতা কেন্দ্রিক অনেক ইস্যু তৈরি হয়েছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং দুঃখজনক বিষয় যে আমাদের আমলে আপনি যে বিষয়টি বলেছেন, আমার অত্যন্ত কাছের বন্ধু ব্যারিস্টার পারভেজ যে বিষয়টি বলেছে, হ্যাঁ, ছাত্র জীবনে আমরা কোনো না কোনো ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, অথবা ছাত্র রাজনীতি আমরা খুব কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি। ওই সময় আমরা যেটি, আমার বন্ধু রাজু, আমরা সমসাময়িক রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে, ওই সময় আমরা যেটি দেখেছি যে মেধার প্রতিযোগিতা হতো ছাত্র রাজনীতিতে, মেধা দিয়ে নেতৃত্ব নিশ্চিত করা হতো। এবং ভালো বক্তা, কে ভালো বক্তব্য রাখতে পারে, কে ভালো বলতে পারে, কার কে নলেজেবল, পড়াশোনা বেশি, কে
মানে হিপনোটাইজিং পাওয়ার কার বেশি, অর্গানাইজিং ক্যাপাসিটি কার বেশি, এবং কে তুলনামূলক সুদর্শন, কে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে বক্তব্য দিলে মানে মন্ত্রমুগ্ধের মতো অসংখ্য শ্রোতা শুনবে, কার পেছনে মানে তার অনুসারী তৈরি হবে। আমি এই মুহূর্তে না বললে অন্যায় হবে, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ দীর্ঘদিন পর, দীর্ঘ জটের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 88 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন ভিপি, পরবর্তীতে আমানুল্লাহ আমান ভিপি নির্বাচিত হলেন। আমি দুইজনকেই দেখেছি, তবে সুলতান মোহাম্মদ মনসুর রিমার্কেবল, আমার কাছে একটি ইনস্ট্যান্ট হয়ে আছেন। এই ধরনের নেতৃত্ব, এই ধরনের লিজেন্ড লিডারশিপ এখন নেই। এখন কি কারণে নেই? আমার মনে হয় যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে। যেমন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আপনি যে প্রসঙ্গটি টানলেন যে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ছাত্রলীগ অবরুদ্ধ করে রেখেছে, এই অবরোধটি যদি হতো যে চাকসু নির্বাচনের দাবিতে, তাহলে এই অবরোধটি যদি হতো যে 4টি যানবাহন দিতে হবে, এই অবরোধটি যদি হতো যে আরো 3টি হল নির্মাণ করতে হবে, ছাত্রদের স্বার্থ সম্পর্কিত, এই অবরোধটি যদি হতো যে ছাত্রীদের মানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই অবরোধটি যদি হতো যে ক্যাম্পাসকে আরো নিরাপত্তার মানে বেষ্টনী দিয়ে গড়ে তুলতে হবে, আমি ছাত্রলীগের এই মুসলেকা বা এই অবরোধ হয়তো আমি ছাত্রদের স্বার্থে আমি কোনোভাবে সুযোগ নেই যে অন্তর্পক্ষে গণমাধ্যমে। আপনার কাছে ফেরত আসবো, আপনার বাকি কথাগুলো শুনবো, তার আগে একটা বিরতির সময় হয়েই গেছে, শেষ বিরতি নিচ্ছি, আশা করছি এরপর আপনারা আমাদের সাথেই থাকবেন। লেট এডিশন দেখছেন আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে এসিটিভিতে। শাবানা মাহমুদ, আপনি ছাত্রলীগ সম্পর্কে বক্তব্যটা শেষ করলে আমি আবার অন্য বিষয়ে যাব। আমি এতটুকুই বলতে চাই যে আজকে ইতিপূর্বেই মানে আপনি বলে দিয়েছেন যে আগের ছাত্রলীগের বৈশিষ্ট্যগুলো আপনি তুলে ধরছিলেন, যেগুলো এখন অনেক নাই, কেন নেই? আমি ওই অতীত ইতিহাস পর্যালোচনা করতে গিয়ে শুধু একটু যুক্ত করতে চাই যে ছাত্রলীগের আজকের যে বিতর্ক জন্ম দিয়েছে, ছাত্রলীগ আজকে কোনো কোনো মহলে যে ঘৃণার মানে জন্ম দিয়েছে, এবং ছাত্রলীগ কোনো কোনো মহলে যে অস্পৃশ্য হিসেবে মানে আলোচিত হচ্ছে, তারা কত শতাংশ মোট ছাত্রলীগের? সেটা খুবই খুবই দায়টি কার আসলে? এমনিতে বেসিক্যালি দায়টা কে নিবে? রাষ্ট্র নিবে, সরকার নিবে, না ছাত্রলীগ নিবে, নাকি দল নিবে, নাকি জনগণকে এই দায়টি নিতে হবে? না, ছাত্রলীগ এখনো ওই আশঙ্কাজনক জায়গায় কিন্তু পৌঁছেনি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা, দু একটি ক্যাম্পাসের ঘটনা, এটি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সময় উপযোগী সিদ্ধান্ত তারা নিচ্ছে। যখনই কোনো বিতর্ক আসছে, কোনো জায়গায় কারো সন্ত্রাসী কার্যক্রম প্রমাণিত হচ্ছে, কোথাও কারো অপরাধ প্রমাণিত হচ্ছে, ছাত্রলীগ কিন্তু তাৎক্ষণিকভাবে তাদেরকে বহিষ্কার করছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আরেকটি প্রতিক্রিয়া খুব সাধারণ আমরা দেখি, একটি ঘটনা ঘটার পরপরই বলা হয় যে এদের সাথে ছাত্রলীগের সম্পর্ক নাই, এরা ছাত্রলীগের কেউ না, এরা ছাত্রলীগে ঢুকে পড়েছে। এখন বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত রাজনীতি সচেতন। হ্যাঁ, বাংলাদেশের এভারেজে প্রতিটি সিটিজেনই কিন্তু অত্যন্ত মানে সচেতন, তথ্যবহুল। তাদেরকে এই ধরনের মানে রাজনীতির মাধ্যমে একটি বিষয়কে আড়াল করার সুযোগ আছে বলে আমি মনে করি না। কাজেই দায় এড়ানোর জন্য যে প্রবণতা বা যে রাজনৈতিক কৌশল, এটি গ্রহণযোগ্য হবে না। ওই দায়ভার মেনে নিয়েই তাদেরকে পদক্ষেপ নিতে হবে, বরং দ্রুত ব্যবস্থা নিলে হয়তো আপনার ভাবমূর্তি। এই মুহূর্তে যেহেতু মানে বিজয়ের মুহূর্ত শুরু হয়েছে আরো কিছুক্ষণ আগে, আমি বলতে চাই যে আজকের এই স্বাধীন বাংলাদেশ, আজকের এই বিজয় দিবস, আজকের এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, আজকের গণতান্ত্রিক বাংলাদেশ, আজকের যে মানে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, আজকের প্রগতির বাংলাদেশ, আমি যত ইতিবাচক ধারার বাংলাদেশ বলি, এই বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, যে কারণে ছাত্রলীগের কাছে প্রত্যাশা বেশি, এবং যে কারণে ছাত্রলীগের মানে সাবেক সাংগঠনিক নেত্রী, উনি অবশ্য সাংগঠনিক নেত্রী এখন ছেড়ে দিয়েছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বিভিন্ন সমাবেশে খুব গর্ব করে বলতেন যে আওয়ামী লীগের জন্মের আগে ছাত্রলীগের জন্ম, এবং ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস উনি খুব গর্বের সঙ্গে বলেন। ছাত্রলীগের বর্তমান যে নেতৃত্ব আছে, আমার পরামর্শ থাকবে তাদের যে সাংগঠনিক নেত্রী, তাদের মূল দলের যিনি নেত্রী, যার দিক নির্দেশনায় এই ছাত্রলীগ পরিচালিত হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে, সেই নেত্রীর মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রেখে, এবং তাদের অতীত ঐতিহ্য যাতে নষ্ট না হয় সেই বিষয়টি মাথায় রেখে সকল প্রকার অপকর্ম, সন্ত্রাস, দাঙ্গাবাজ,
চাঁদাবাজি, এই বিতর্কিত কর্মকাণ্ড পরিহার করে ছাত্রলীগকে পরিশুদ্ধ করার ব্যাপারে বর্তমান নেতৃত্ব করবেন, সেটা আপনি আশা করছেন। সোহাগ নাজমুল তার অগ্রণী জি, ভূমিকা পালন করবেন। রাজু ভাই, এর সাথে যুক্ত আজকে ঢাকা শহরে দুটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একটি ছিনতাইয়ের আমাকে ঘটনায় একটা মিনিট শুধু সময় এর সাথে যুক্ত একটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের একজন সদস্য এবং তার সোর্স ধরা পড়েছে পুলিশের হাতেই। আরেকটি ঘটনায় ৩-৪ জন ধরা পড়েছে যারা আবার নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আগে একটু ছাত্র রাজনীতির বিষয়টা সামান্য একটু আমি জাস্ট একটু টাচ করব। দেখেন, আসলে পুরো বিষয়টা কিন্তু ছাত্র রাজনীতির বিষয় আসলে। হ্যাঁ, আমাদের যে আপনি যদি সামগ্রিক রাজনীতির আমাদের আগের মানে বিগত বছরগুলোর এটা দেখেন, আমাদের প্র্যাকটিসটা তো আসলে অত বেশি ভালো ছিল না। বিকজ ডেমোক্রেসি ইটসেলফ একটা মনে করেন যে বেশ হত্যা, ষড়যন্ত্র, কু এই ধরনের রাজনীতির ভিতর দিয়ে কিন্তু মার্শাল ল এইসবের ভিতর দিয়ে কিন্তু আমাদের রাজনীতিটা আজকে সেই ইতিহাসে পিছনে গেলে সময় আমি অল্প একটু শুধু বলছি। তো শুধু ছাত্রলীগ নয়, ছাত্রদল, তারপরে আপনার যে ইদানিং সময় ছাত্রদল যেটা করলো তাদের কমিটি নিয়ে এখানে তাদের প্রায় দেখি যে তাদের নয়াপল্টন অফিসে অ্যাটাক হয় এবং প্রকাশ্য গ্রুপ, জি পদবঞ্চিত গ্রুপ। তো এইসব কোনোটাই কাম্য না। কি ছাত্রদল কি ছাত্রলীগ এই ধরনের যারা করে তারা আসলে ছাত্র রাজনীতির নামে তারা আসলে এক ধরনের বলতে পারেন যে ছোটখাটো তারা মাফিয়া কিন্তু চক্র একটা। এবং এই যে অনুপ্রবেশ করা এবং সরকারি দলের ছাত্র সংগঠনের আশ্রয়ে অপরাধীরা ঢুকে পড়ে না, এমন একটি বক্তব্য আমরা প্রায় শুনি। এইটা আসলে নানানভাবে দেখা যায়। তবে সরকারি দলকে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যার রাজনীতির ঐতিহ্য এবং ছাত্রলীগ ইটসেলফ যার একটা বড় ধরনের ঐতিহ্য বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে, তাদেরকে তো একটু মনে করেন যে বড় ধরনের একটা আপনার ভূমিকা এখন আসতে হবে। কঠোর হস্তে যদি এই জিনিসগুলোকে দমন না করে তাহলে হবে কি পাবলিক ডিসকন্টেন্ট একটা তৈরি হবে, যে উইচ উইল বি অফকোর্স মানে ভেরি মাচ কাউন্টার প্রোডাক্টিভ ফর দি গভর্নমেন্ট। তো আমি মনে করি যে নিশ্চয়ই এই আসলে অনেকগুলো ঘটনা কিন্তু দেখেছেন যে সরকার কিন্তু ছাড় দেয় নাই। আমাকে একেবারেই নির্দয় হতে হচ্ছে। আরেকটি বিষয় আপনার মন্তব্য শুনে আপনার পাঠ শেষ করব। জি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি বলেছেন আজকে যে 50,000 পুলিশ নিয়োগ দিয়ে এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের তালিকা করে এই সরকার রেহাই পাবে না, সরকারের পতন হবে। আন্দোলনের কথা তারা বেশ কিছুদিন বলছেন, সামনে সরকারের বর্ষপূর্তি উপলক্ষে তারা আরো জোরদার করার কথা বলছেন। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আই ডোন্ট নো হাউ হি ম্যানেজ টু গেট দিস ইনফরমেশন যে 50,000 আপনার পার্সোনাল পুলিশ পার্সোনাল, এটা উনি কোথা থেকে পেলেন? মির্জা ফখরুল ইসলাম সাহেব গণমাধ্যমে এসেছে। এইটি খবর হিসেবে ঠিক আছে, কিন্তু যদি গণমাধ্যমে নেতাকর্মীদের গ্রেফতারের তালিকা হচ্ছে সেটা এখানে কি সরকারের একটা অবস্থান আছে স্পষ্ট। সরকার কিন্তু এখানে কিন্তু কোনো রকম আপনার লুকাচাপি করছে না। সরকার কিন্তু এখানে প্রকাশ্যে বেশ সরকারের বিশেষ করে গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছে যেসব মন্ত্রী তাদের মুখ থেকেই আসছে অনেকটা মুখপাত্রের মতো বলতে পারেন। তারা কিন্তু বলেছে যে আপনার বিএনপি যদি ইন দি নেম অফ আপনার আন্দোলন বা আপনার মনে করেন যে মুভমেন্ট বা এজিটেশন যাই বলেন আপনি 5ই জানুয়ারিকে কেন্দ্র করে যদি তারা এরকম কিছু করার চেষ্টা করে, যদি এটা প্রতীয়মান হয়, বিকজ সরকার কিন্তু যে কোনো সরকারই কিন্তু একটা প্রিভেন্টিভ মেজার বা প্রিকশন একটা কি করার চেষ্টা করলে মানে আন্দোলন করবে না, আন্দোলন করবে। পারভেজ ভাই আমি শেষ করি, এখানে বলে নিই এখানে ইউ উইল বি এবল টু ডিফেন্ড ইয়োরসেলফ। আচ্ছা, এখানে যে কি না যদি বলেছে সরকার যে যদি বিএনপি এই ধরনের আন্দোলনের নামে নাশকতা কোনো দুরভিসন্ধি থেকে থাকে, হ্যাঁ, দিস আর অল স্পেকুলেশনস কিন্তু। সো আই থিঙ্ক বেসিক্যালি গভর্নমেন্ট ইজ অন গার্ড। আমি ওইভাবে জিনিসটাকে দেখতে চাই যে গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি জাস্ট অন গার্ড এবং এটা জানমালের কথা চিন্তা করে আপনার মনে করেন যে জাস্ট একটা মনে করেন এনিথিং আনটুয়ার্ড যেন না ঘটে, নিশ্চয়ই আমরা সেটা কেউ চাবো না। তো ইন দ্য নেম অফ আপনার মুভমেন্ট অর এজিটেশন অর এনিথিং যদি এই ধরনের কোনো দুরভিসন্ধি আদৌ থেকে থাকে এবং সেটা যদি প্রতীয়মান হয় বা দৃশ্যমান হয়ে যায় ইভেনচুয়ালি, তাহলে সরকার একটা কঠোর অবস্থানে থাকবে। এই কথাটা সরকার কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে। এখন এখানে ফখরুল ইসলাম সাহেব যে কথাটা বলেছে সেটা আসলে নিশ্চয়ই আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে এটাকে সেভাবে নিশ্চয়ই ভালোভাবে আসবে। সংক্ষেপে শুনবো। আমি আমি যদি সময় একেবারে সংক্ষিপ্ত, সেটা হচ্ছে রাজু ভাইয়ের লাস্ট কথাটা বলি। উনি বলেছেন যে বিএনপি যদি কোনো আন্দোলনের চেষ্টা করে বা আপনি বলেছেন যে নাশকতার ব্যাপার, সরকার সেটাই বলছে আন্দোলনের নামে নাশকতা করলে তারা দমন করবে। আমি যদি একটা প্রশ্ন রাখি, আপনাদের এখানে 3 জন আমরা আছি, আমাকে সহ 4 জন দর্শক, অজস্র দর্শকরা দেখছেন। আসলে বিএনপি কি আন্দোলন করলে আওয়ামী লীগের কাছে মনে হবে যে বিএনপি একটা অহিংস আন্দোলন করছে? নাম্বার 1 আনসার আপনারা কেউ দিতে পারবেন না, কারণ এমন কোন আন্দোলনের কোন তরিকা নেই। আমি আসতেছি, আমি কেন সহিংসতা হচ্ছিল সেটার কথা কেন বলছি, কারণ প্রথম কথাটা হচ্ছে যে আজকে এমন একটা জায়গায় আমরা আছি
যারা সারা জীবন গণতন্ত্রের কথা বলছে তারা বলছে যে ইলেকশন না হলেও উন্নয়ন হলে গণতন্ত্র মেকআপ হয়ে যায়। এখন আমরা শুনছি যে ভোট কিন্তু না দিলেও ভোট হয়। এখন তেলাপোকা যদি পাখি হয়ে যায় উড়ে দেখে, এখন আপনি যদি 5ই জানুয়ারি নির্বাচনে কেউ না আসলেও যদি এটাকে নির্বাচন বলেন তাহলে এটা হাস্যকর হবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে কি যে বিএনপি শুধু না, যে কোনো দেশের একটা রাষ্ট্রীয় যখন একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আপনি বসবাস করবেন, আপনি দাবি করবেন, সরকারও বলবে গণতান্ত্রিক ইলেক্টেড গভর্নমেন্ট, তাহলে কিন্তু সেখানে কিন্তু অপোজিশন শুধু বিরোধী দল না, যে কোনো নাগরিক নিয়ে যে কোনো রাজনৈতিক কর্মসূচি তারা দিতে পারে এবং সেই রাজনৈতিক কর্মসূচিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু সরকার করছে কি, সরকার বাংলাদেশকে একটা পুলিশি রাষ্ট্রের একটা মেকআপ দেওয়ার চেষ্টা করছে। ফলশ্রুতিতে কি হচ্ছে, যার জন্য আমি একটু শেষ করে দিই, যার জন্য ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল যথার্থই বলেছেন যে 50,000 না, শুধু এখানে যদি সংখ্যাটা যদি আরও 5 লাখও দাঁড়ায়, পৃথিবীতে এমন রাষ্ট্র পাবেন না যে পুলিশ দিয়ে একটা সরকারকে টিকিয়ে রাখা গিয়েছে এবং পরবর্তী সেই সরকার সাস্টেইন করেছে। এখন আমার দেশের সরকার শুধু না, থার্ড ওয়ার্ল্ডে যে প্রবলেমটা দাঁড়ায় যে গভর্নমেন্ট তারা আসে ইলেক্টেড ফর ইন্টেরিয়াম টাইমের জন্য 5 বছর বা 3 বছর বা 4 বছর লিমিটেড টাইমের জন্য, বাট গভর্নমেন্টে যারা থাকে তারা ভাবে দে ক্যাম ফর এভার। এটা এখন ক্ষমতায় গেলে সবাই কখনো শেষ হয় না। এখন আমি শেষ করে দিই আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের বিএনপির এখন পর্যন্ত যে আন্দোলন করেছে গত 1 বছরে যদি আমরা ধরি 5ই জানুয়ারিকে, আমরা দেখলাম সরকার বলছে তারা নাকি 5ই জানুয়ারিকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করবে। হ্যাঁ, এরশাদ সাহেব 6ই ডিসেম্বর গণতন্ত্র রক্ষা দিবস পালন করে। এখন আমার কথা হচ্ছে যে গণতন্ত্রের জন্য কফিন যেটা বলে আমরা বলি, সেই শবযাত্রায় লাস্ট কফিনের লাস্ট প্যারেকটি কিন্তু 5ই জানুয়ারিতে হয়েছে। আমরা মনে করি এরকম সেলিব্রেশন আমি 1 মিনিট শুনবো, আধা মিনিট শুনবো শাবানের কাছে। না, সেটা কি শুনেন, সরকার কি জন্য একটু বলতে পারেন যে তটস্থ এই ব্যাপারে, বা অ্যাডভান্স আপনার যদি কোনো রকম প্রিকশন নিতে থাকে এবং সেটা তাদের কাছে সেই তথ্য যায়, তার ভিত্তিতে তারা যদি এটাকে বলে, হ্যাঁ, এটাকে রাজনৈতিক রিটোরিক বলবো না, বা বিএনপির মহাসচিব সেটা বলতেই পারেন, কারণ তিনি একটি দায়িত্বপূর্ণ পদে আছেন। কিন্তু আমরা কিন্তু জাস্ট যদি 5ই জানুয়ারির আগের ইতিহাসটা ঘাঁটি, সেখানে যদি আমরা যাই, সেখানে আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু খুব একটা সুখকর নয় সরকারের জন্য। শেষ করব, আধা মিনিটে আপনার কাছে শুনতে চাইবো যে বাংলাদেশ বেতার তার হীরক জয়ন্তী পালন করছে, সেই উৎসবে প্রধানমন্ত্রী গেছেন এবং একটি ঘোষণা তিনি দিয়েছেন, বেশ কয়েকটি, যে সম্প্রচার ক্যাডারের অধীনে নতুন পদ সৃষ্টি করা হবে এবং বেতারের শিল্পী কলাকুশলীদের পেনশন ভাতার ব্যবস্থা করা হবে। না, কলাকুশলী এখানে একটু আমাদের সম্প্রচার ক্যাডার অনেকগুলো ক্যাডার আছে, নতুন একটি ক্যাডার আমি জানি 1939 সালে এই বাংলাদেশ বেতারের আত্মপ্রকাশ, সেই হিসেবে 75 বছরে পা রাখলো, সেজন্য সুবর্ণ জয়ন্তী পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে চিফ গেস্ট ছিলেন। ওই বেতারের শিল্পীদের পেনশন ভাতা নয়, বেতারের নিজস্ব শিল্পী বলে স্টাফ আর্টিস্ট একটি পদ রয়েছে, তারা দীর্ঘদিন ওখানে চাকরি করেন, কিন্তু চাকরি শেষে খালি হাতে বাড়িতে চলে যান, তাদের পেনশন আর যারা অনিয়মিত তাদেরকে গ্র্যাচুইটি বা পেনশন দেওয়া হয়নি। এটি দীর্ঘদিনের দাবি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আজ ঘোষণা দিয়েছেন বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের মধ্যে উৎসব বন্যা বইছে, আর শিল্পীদের উনি যথার্থই মূল্যায়ন করেন। শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি বর্তমান প্রধানমন্ত্রীর একটি দুর্বলতা রয়েছে, তিনি তাদের সম্মানী ভাতা বাড়ানোর কথা বলেছেন, তিনি অনেক স্মৃতিচারণ করেছেন, তিনি স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধের সংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা বলেছেন, তার পারিবারিক স্মৃতিচারণও করেছেন যে শেখ রেহানা তার ছোট বোন কিভাবে ট্রানজিস্টরটি সঙ্গে রাখতেন ওই স্বাধীনতা। আমাদের সবারই ছোটবেলায় বেতারের অনেক অভিজ্ঞতা আছে। সর্বোপরি উনি আজকে বেতারের, এবং আমি আজকের এই অনুষ্ঠানে বেতারের বর্তমান যিনি মহাপরিচালক আছেন আখতার হোসেন সাহেব, আখতার হোসেনকেও আমি মানে সাধুবাদ দিতে চাই। উনি একটা সুন্দর আয়োজন করেছেন। এখানে শেষ করতে হচ্ছে, কাল আবারও ফিরবো অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।